হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিস্ট্রি অফ সায়েন্স। মিস্ট্রি অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় স্যার নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 11 কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। যে চ্যাপ্টারটা তোমাদের শুধুমাত্র বোর্ড এক্সাম নয়, আপকামিং যে কোনো কম্পিউটার এক্সাম, সে নিট বলো, জেই মেন বলো বা ডব্লিউজেই বলো, তাদের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? এখন দেখো, এই যে বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির বেসিক কথাটার অর্থ কী না, বেসিক কথাটার অর্থ হলো প্রিলিমিনারি বা মূল বা ভিত। আমাদের সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা কী জানি যে কোনো বিষয়ে যদি ভিত শক্ত না হয় তাহলে সেটা নড়বড়ে হয়ে যায় বা সেটা মজবুত হয় না। শিক্ষার ক্ষেত্রেও বা এডুকেশনের ক্ষেত্রেও সেম বিষয়। যদি কোনো একটা সাবজেক্টের আমার বেস ক্লিয়ার না থাকে তাহলে সেই সাবজেক্টের প্রতি আমার কোনো স্ট্রেংথ তৈরি হয় না, সাবজেক্টের প্রতি একটা উইক জোন থেকেই যায়। তাই প্রতিটা সাবজেক্টের যেমন বেসিক নলেজটা জানা প্রয়োজন, কেমিস্ট্রির ক্ষেত্রেও কি বেসিক কিছু কনসেপ্ট জেনে নেওয়া প্রয়োজন। আমরা এই চ্যাপ্টারে বেসিকের কিছু কেমিস্ট্রির কিছু বেসিক বিষয় দেখে নেব। তো আজকে আমরা দেখে নেব কি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ল অফ কেমিক্যাল কম্বিনেশন। ক্লিয়ার? দেখো, এই ল অফ কেমিক্যাল কম্বিনেশন জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে কি না কেমিক্যাল কম্বিনেশন বিষয়টা কি। না, কেমিক্যাল কম্বিনেশন বিষয়টা হচ্ছে যে যখন কোনো এলিমেন্ট এবং কম্পাউন্ড বা কোনো সাবস্টেন্স রিয়েক্ট করে, তারা কি করে না তাদের অ্যাটমস বা মলিকুলগুলো রিয়েলাইজ করে আদার সাবস্টেন্সে পরিণত হয়, অর্থাৎ সাবস্টেন্সগুলো কী হয় না কম্বাইন করে। এই যে কম্বিনেশনটা, এটা হচ্ছে কি কেমিক্যাল কম্বিনেশন। ক্লিয়ার? এখন দেখো, আমি যদি বলি এলিমেন্ট এলিমেন্ট করে কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে বা দুটা রিয়েক্টেন্ট রিয়েক্ট করে প্রোডাক্ট তৈরি করছে, এই সমস্ত বিষয়গুলা কিছু ল মেনে চলে। এই সমস্ত লগুলোকে কম্বাইনলি আমরা ল অফ কেমিক্যাল কম্বিনেশন বলবো। ক্লিয়ার? এখন আমরা এই ল অফ কেমিক্যাল কম্বিনেশন আন্ডারে কী দেখে নেব না, ল অফ কেমিক্যাল কম্বিনেশন আন্ডারে আমরা মোট 6টা ল দেখে নেব। দেখো, ফার্স্ট ল আসছে আমরা দেখে নেব 6টা ল। ক্লিয়ার? কী কী ল আসছে আমার না, ফার্স্ট আসছে ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ ডেফিনাইট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, গেল-লুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউম অ্যান্ড অ্যাভোগাড্রোস ল। অর্থাৎ এক্ষেত্রে আমরা মোট 6টা ল দেখে নেব। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে প্রথমে আসছি আমরা কি না, প্রথমে আসছি আমরা ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাসে কী বলা হচ্ছে না, ল অফ কনজারভেশন মাসে বলা হচ্ছে কি যে কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে মাসের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মাস সবসময় কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? অর্থাৎ কি যে মাসকে সৃষ্টি করা যায় না বা মাসকে ধ্বংস করা যায় না, টোটাল মাসটা সবসময় কনস্ট্যান্ট থাকে, সে তোমার ফিজিক্যাল চেঞ্জ হোক বা কোনো কেমিক্যাল চেঞ্জ হোক। যেমন মনে করো, আমি যদি ফিজিক্যাল চেঞ্জের কথা ভাবি, ফিজিক্যাল চেঞ্জ মানে কি ফিজিক্যাল স্টেট চেঞ্জ। মনে করো যে আমি সলিড থেকে লিকুইড ভাবছি, সলিড থেকে লিকুইড ভাবছি, অর্থাৎ আমি যদি বলি যে আইস থেকে ওয়াটার ভাবছি, তাহলে এক্স গ্রাম আইসকে হিট করে যদি এক্স গ্রাম ওয়াটারেই পরিবর্তন হবে। বোঝা গেছে? অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যামাউন্ট অফ সলিড ছিল হিট দেওয়ার পর সেই অ্যামাউন্টেই লিকুইডে পরিণত হয়েছে, কোনো অ্যামাউন্ট কম হয়নি। আবার যদি আমি কেমিক্যাল চেঞ্জ দেখি, কেমিক্যাল চেঞ্জ মানে কি কেমিক্যাল রিয়াকশান। কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে কী হয় না, দুই বা তার বেশি সাবস্ট্যান্স কম্বাইন করে আদার্স প্রপার্টি বিশিষ্ট অন্যান্য কম্পাউন্ডে পরিণত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারি কি এ প্লাস বি থেকে তৈরি হতে পারে কি না সি প্লাস ডি। এখানে এ আর বি যারা রিয়েক্ট করছে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা রিয়েক্টেন্ট বলি, তাদেরকে বলি রিয়েক্টেন্ট। এবং রিয়েকশনের পরে যারা তৈরি হয় তাদেরকে বলি কি না, তাদেরকে প্রোডাক্ট বলি। তাহলে সি অ্যান্ড ডি আর দ্য প্রোডাক্ট। বোঝা গেছে? বলা হচ্ছে কি এই যে একটা কেমিক্যাল রিয়েকশন লিখেছি এ থেকে এ প্লাস বি থেকে সি প্লাস ডি, এই কেমিক্যাল রিয়েকশনের ক্ষেত্রে টোটাল মাস অফ দ্য রিয়েক্ট্যান্ট মাস্ট বি ইকুয়াল উইথ টোটাল মাস অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ রিয়েকশনের পূর্বে এ আর বি এর টোটাল মাস যা ছিল, রিয়েকশনের পরে সি আর ডি এর টোটাল মাস সমান হবে। ক্লিয়ার? এখন এই যে আমরা লিখলাম কেমিক্যাল রিয়েকশনের ক্ষেত্রে ল অফ কনজারভেশন অফ মাস, এই ল অফ কনজারভেশন মাসের জন্য আমার কী করতে হবে না, রিয়েকশনটা ক্লোজড ভেসেলে করতে হবে। এবং রিয়েকশনের জন্য রিয়েকশনের যে আমি ইকুয়েশনে লিখবো সেটা সবসময় ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লিখতে হবে। তাহলে এদের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখে নেব কি না, একটা হচ্ছে ক্লোজড ভেসেল কন্ডিশন, ক্লোজড ভেসেল কন্ডিশন। নাম্বার 2 হচ্ছে কি না ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। বোঝা গেছে? তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখে নিই কি না, এখানে একটা এক্সাম্পল নিয়েছি কি মিথেন রিয়েক্ট করছে অক্সিজেনের সঙ্গে, তৈরি করছে কি কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। দেখো 16 গ্রাম মিথেন রিয়েক্ট করছে 64 গ্রাম অক্সিজেনের সঙ্গে, তৈরি করছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 36 গ্রাম ওয়াটার। তাহলে যদি টোটাল মাস অফ দ্য রিয়েক্টেন্ট দেখি, অর্থাৎ মিথেন আর অক্সিজেনের মাস দেখি, আমরা দেখছি কত
80 গ্রাম। আবার টোটাল মাস অফ প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারের টোটাল মাস যদি দেখি সেক্ষেত্রে কি দেখছি কি 80 গ্রাম। অর্থাৎ রিয়েক্ট্যান্টের টোটাল মাস প্রোডাক্টের টোটাল মাস সবসময় কি দেখতে পাচ্ছি না সমান দেখতে পাচ্ছি। এটাই হলো কি ল অফ কনজারভেশন অফ মাস। এখন দেখে নেব কি না লিমিটেশন অফ দি ল, অর্থাৎ কোন কোন রিয়েকশনের ক্ষেত্রে এই লটা ফলো হবে না। দেখো আমরা দেখেছি কি যে এক্ষেত্রে মাসটা সবসময় কনজার্ভ থাকতে হবে। এখন যদি মাস লস ঘটে যায় কোনো রিয়েকশনের ক্ষেত্রে, যদি কোনো রিয়েকশনের ক্ষেত্রে মাস লস ঘটে অর্থাৎ কি মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়, মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তাহলে আমরা বলবো কি সেসব ক্ষেত্রে এই লটা ফলো হবে না। আমরা দেখেছি কি না নিউক্লিয়ার রিয়েকশনের ক্ষেত্রে, নিউক্লিয়ার রিয়েকশনের ক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট অফ মাস লস ঘটে অর্থাৎ মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাই আমরা বলতে পারি কি যে নিউক্লিয়ার রিয়েকশনের ক্ষেত্রে এই লটা অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ নিউক্লিয়ার রিয়েকশনের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। বোঝা গেছে? নেক্সট আমরা দেখে নেব কি না টাইপস অফ প্রবলেম, অর্থাৎ এই সমস্ত এই লটার ক্ষেত্রে আমরা কী কী টাইপের প্রবলেম চোখে পড়বে আমাদের। দেখো আমরা মেনলি 3 টাইপস অফ প্রবলেম দেখে নেব, মেনলি দেখে নেব কি 3 টাইপস অফ প্রবলেম। প্রবলেম এ, প্রবলেম এ টাইপে আমরা কি দেখব না এই টাইপ প্রবলেমে তোমার কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, কিছু ডাটা দেওয়া থাকবে। সেই ডাটার বেসিসে বলা হবে কি যে প্রুভ দ্যাট দিস ডাটা সিগনিফাইজ দি ল অফ কনজারভেশন অফ মাস। ক্লিয়ার? তাহলে সেই ডাটার সাপেক্ষে কি বলবো না যদি আমার একটা রিয়েকশনটা হয় এ প্লাস বি থেকে সি প্লাস ডি, তাহলে এই ডাটার বেসিসে আমি দেখে নেব যে টোটাল মাস অফ দ্য রিয়েক্ট্যান্ট মাস্ট বি ইকুয়াল উইথ টোটাল মাস অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ যদি ইনিশিয়াল মাসটা টোটাল মাসের সঙ্গে ইনিশিয়াল মাসটা ফাইনাল মাসের সঙ্গে সমান হয় তাহলেই বলবো কি এটা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে। বোঝা গেছে? অর্থাৎ ফার্স্ট কন্ডিশনে কি বলবে তোমাকে যে প্রুভ করতে দেবে যে এই ডাটাটা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে কি করছে না। নেক্সট আসছে কি না বি টাইপ। বি টাইপের প্রবলেমে কি বলবে না বি টাইপের প্রবলেমে সেম ডাটা দেওয়া থাকবে, তোমাকে বলবে এই ডাটাটা কোন লটা ফলো করে, তোমাকে 4টা অপশন দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমাকে বলতে হবে কি যদি দেখি যে ইনিশিয়াল মাস আর ফাইনাল মাস সমান আছে তাহলে বলবো কি এই ডাটাটা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে। নেক্সট নাম্বার সি, সিতে কি বলবে না সেক্ষেত্রে দেখো আমরা এই যে রিয়েকশনটা দেখেছি এ প্লাস বি থেকে সি প্লাস ডি, অর্থাৎ কিছু রিয়েক্ট্যান্ট আছে কিছু প্রোডাক্ট আছে, এক্ষেত্রে তোমার যে কোনো একটা মিসিং দিয়ে দেবে, হয় রিয়েক্ট্যান্ট মিসিং দিবে অথবা প্রোডাক্ট মিসিং দিবে। তোমাকে বলবে কি অ্যামাউন্টটা বের করো, কতটা প্রোডাক্ট হবে বা কতটা রিয়েক্ট্যান্ট হবে। দেখো ফার্স্ট আমরা প্রবলেম আসছে কি না 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অন হিটিং ডিকম্পোজেস কমপ্লিটলি অ্যান্ড গিভস 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস। The residue is found to weigh 56 gram. So that these observations prove the law of conservation of mass. Clear? তাহলে আমাকে দেখতে হবে কি রিঅ্যাকশনটা কি না রিঅ্যাকশনটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড যেটা এখানে রেসিডিউ বলা আছে প্লাস কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট কত বলেছে 100 গ্রাম, এখানে রেশিওর অ্যামাউন্ট কত বলেছে 56 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট কত বলেছে না 44 গ্রাম। ক্লিয়ার? তাহলে দেখো যদি আমি টোটাল প্রোডাক্টটাকে সাম করি পাবো কত না 100 গ্রাম, অর্থাৎ অ্যামাউন্ট অফ রিয়েক্ট্যান্ট অ্যান্ড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইজ ইকুয়াল। তাহলে আমরা বলতে পারছি কি যে এটা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে। নেক্সট প্রবলেম আমরা চলে আসছি। দেখো নেক্সট প্রবলেম বলছি কি না 4.88 গ্রাম KClO3 when heated produces 1.92 gram of O2 and 2.96 gram of KCl. Which law is illustrated by the above experiment? আমি যেটা বললাম টাইপ বি প্রবলেমটা। ক্লিয়ার? এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না রিঅ্যাকশনটা হচ্ছে KClO3 হিট করলে তৈরি হয় KCl অ্যান্ড O2। তাহলে আমার অ্যামাউন্ট কি আছে এইদিকে KClO3 আছে রিঅ্যাকট্যান্ট, KCl অ্যান্ড O2 আছে প্রোডাক্ট। তাহলে আমরা কি লিখতে পারি যে এই যে টোটাল অ্যামাউন্টটা বলে দেওয়া আছে কত না 4.88 গ্রাম, এর অ্যামাউন্টটা কত বলা আছে 2.96, এর অ্যামাউন্ট বলা আছে 1.92 গ্রাম। ক্লিয়ার? তাহলে KCl হচ্ছে 2.96, O2 হচ্ছে 1.92। এখন এই দুটাকে যদি আমি সাম করি আমি পেয়ে যাবো কি 4.88 গ্রাম। তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে এই অ্যামাউন্টটা অর্থাৎ রিয়েক্ট্যান্টের অ্যামাউন্টটা প্রোডাক্টের অ্যামাউন্টের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ এটা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করবে। তাহলে কোন লটা ফলো করবে না ল অফ কনজারভেশন অফ মাস ফলো করবে। নেক্সট আসছে আমরা কি না নেক্সট আসছি
ল অফ ডেফিনাইট প্রপোর্শন। দেখো ল অফ ডেফিনাইট প্রপোর্শন কি বলা হচ্ছে, যখন একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, কম্পাউন্ডে এলিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে এবং এই এলিমেন্টের কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টের মাস রেশিওটা সব সময় সমান হবে, সেটা সোর্স বা ওয়ে অফ প্রিপারেশনের উপর ডিপেন্ডেন্ট হবে না। বিষয়টা কি বললাম, যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর এলিমেন্টাল মাস রেশিওটা সবসময় সমান হবে, এটা সোর্স বা ওয়ে অফ প্রিপারেশনের উপর নির্ভর করবে না। বিষয়টা কীরকম দেখো, আমি যদি সোর্স বলি, আমি মনে করো কী নিলাম না ওয়াটার নিলাম। ওয়াটারের মধ্যে কী থাকে, 2 হাইড্রোজেন অ্যান্ড 1 অক্সিজেন। 2 হাইড্রোজেনের মাস হচ্ছে 2, 1 অক্সিজেনের মাস হচ্ছে কি 16, তাহলে মাস রেশিও হচ্ছে কি 1:8। অর্থাৎ ওয়াটারের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেনের মাস রেশিও হচ্ছে কি না হাইড্রোজেন ইজ টু অক্সিজেন ইকুয়াল টু 1:8। এখন এই যে ওয়াটারটা আমি নিলাম, এই ওয়াটারটাকে আমি যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারি। আমি রিভার থেকে কালেক্ট করতে পারি, আমি পন্ড থেকে কালেক্ট করতে পারি, আমি লেক থেকে কালেক্ট করতে পারি, বা আমি ইউএসএ ইন্ডিয়া থেকেও কালেক্ট করতে পারি। আমি যেখান থেকেই কালেক্ট করি না কেন, সব ক্ষেত্রে কি দেখবো কি ওয়াটারের মধ্যে H/O রেশিওটা হবে কি 1:8। বোঝা গেছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি মেথড অফ প্রিপারেশনের গল্পটা আসি, মেথড অফ প্রিপারেশন কী বলা হচ্ছে না, মনে করো আমি নিলাম কি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে কী আছে 1C + 2O। 1C মতলব 12, 1C মানে 12 32, 12 × 2 = 32 সমান কি দেখতে পাচ্ছি 3:8। ক্লিয়ার। এখন এই 3:8টা সবসময় সেম থাকবে। কার্বন ডাইঅক্সাইডটাকে তুমি যেভাবেই প্রিপেয়ার করো না কেন, এই যে কার্বন ডাইঅক্সাইড বিভিন্নভাবে প্রিপেয়ার করতে পারি। আমি ল্যাবে বিভিন্ন উপায়ে এটাকে প্রিপেয়ার করতে পারি, আমি কেমিক্যাল রিয়াকশন দিয়ে প্রিপেয়ার করতে পারি, আমি রেসপিরেশনের মাধ্যমেও আমি পেতে পারি। তাহলে কি দেখলাম, ল্যাব থেকে কার্বন ডাইঅক্সাইড প্রিপেয়ার করতে পারি, কোনো রিয়েকশন থেকে আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারি, বা রেসপিরেশন থেকেও কার্বন ডাইঅক্সাইড পেতে পারি। যে কোনোভাবে কার্বন ডাইঅক্সাইডকে আমরা নিই না কেন, সেই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেনের যে রেশিওটা সবসময় কি থাকবে না 3:8 থাকবে। এটাই হচ্ছে কি ল অফ ডেফিনাইট প্রপোর্শন বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। দেখো এরপর আমরা যেটা দেখে নেব যে এইটার লিমিটেশনটা কি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই লটা অ্যাপ্লিকেবল হবে না। না প্রথম বলা হচ্ছে দিস ল ইজ নট অ্যাপ্লিকেবল ইফ অ্যান এলিমেন্ট এক্সিস্ট ইন ডিফারেন্ট আইসোটোপস। অর্থাৎ কোনো এলিমেন্টে যদি আইসোটোপ কন্ডিশনে থাকে তাদের ক্ষেত্রে এই লটা অ্যাপ্লিকেবল হবে না। মনে করো আমি নিলাম কি না হাইড্রোজেনের একটা কম্পাউন্ড ওয়াটার এবং হাইড্রোজেনের আইসোটোপ ডয়টেরিয়াম তার একটা কম্পাউন্ড D2O বা হেভি ওয়াটার। ক্লিয়ার। ওয়াটারের মধ্যে 2 হাইড্রোজেন 1 অক্সিজেন, অর্থাৎ এদের ক্ষেত্রে H/O যে রেশিওটা হবে সেটা কী হবে 2:16 = 1:8। কিন্তু যদি আমি D2O নিই সেক্ষেত্রে কী আছে 2D + 1O, রেশিওটা কত হচ্ছে 4:16 বা 1:4। দেখতে পাচ্ছি কি যে একটা কম্পাউন্ডের ক্ষেত্রে আমার আসছে 1:4, একটা কম্পাউন্ডের ক্ষেত্রে আসছে কি 1:8। তাহলে আমরা বলতে পারি যে আইসোটোপের ক্ষেত্রে ল অফ ডেফিনাইট প্রপোর্শন অ্যাপ্লিকেবল হবে না। ক্লিয়ার। নাম্বার 2 কি বলছে না এলিমেন্টস মে কম্বাইন ইন দ্য সেম রেশিও বাট দ্য কম্পাউন্ডস ফর্মড মে বি ডিফারেন্ট। অর্থাৎ আমরা একই রেশিও দিয়ে বিভিন্ন কম্পাউন্ড পেতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি C2H5OH ইথানল অ্যান্ড CH3OCH3 ডাইমিথাইল ইথার। দেখো এই ইথানল এবং ডাইমিথাইল ইথারে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের যে মাস রেশিওটা সেটা সবসময় সেম, কিন্তু ইথানল এবং ডাইমিথাইল ইথার আলাদা কম্পাউন্ড। অর্থাৎ রেশিও সেম হলেই যে কম্পাউন্ড সেম হবে সেটার কোনো গ্যারেন্টি নেই। এটা হলো কি তার কি লিমিটেশন। এরপর আমরা দেখে নেবো কি না ল অফ মাল্টিপল প্রপোর্শন। ল অফ মাল্টিপল প্রপোর্শন কি বলা হচ্ছে না যদি কোনো একটা এলিমেন্টের একটা ফিক্সড অ্যামাউন্ট অন্য কোনো একটা এলিমেন্টের সঙ্গে দুটা কম্পাউন্ড তৈরি করে যেখানে ওই সেকেন্ড এলিমেন্টের অ্যামাউন্টটা আলাদা আলাদা হবে, তাহলে ওই যে সেকেন্ড এলিমেন্টের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্ট দুটো কী থাকবে একটা সিম্পল রেশিও বিয়ার করবে। কী বলেছে বিষয়টা না when two elements combine to form more than one compound, the different masses of the element that combine with a fixed mass of the other element are a simple ratio of whole numbers. ক্লিয়ার। তাহলে মনে করো আমি দুটা এলিমেন্ট নিচ্ছি A and B, যেখানে এটাকে আমরা নিচ্ছি কি না ফিক্সড মাস, এটা হলো ফিক্সড মাস, আর বিটাকে নিচ্ছি কি না ভেরিং মাস, অর্থাৎ বের মাসটা ভেরি করছি। তাহলে মনে করো এ আর বি মিলে তৈরি করছি AB, AB2, AB3, A2B, A2B3,
এরকম টাইপের মনে করো কম্পাউন্ড তৈরি করছে। তাহলে এই যে এর একটা ফিক্সড অ্যামাউন্টের জন্য যে বি এর বিভিন্ন অ্যামাউন্টগুলো নিয়েছি, এই অ্যামাউন্টগুলোর মধ্যে একটা ফিক্সড সিম্পল রেশিও থাকবে। যেমন মনে করো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি কি না, কার্বন রিয়েক্টস উইথ অক্সিজেন টু প্রডিউস কার্বন মনোক্সাইড অ্যান্ড কার্বন রিয়েক্টস উইথ অক্সিজেন টু প্রডিউস অলসো কার্বন মনোক্সাইড। এখানে কি দেখতে পাচ্ছি না, কার্বনের একটা ফিক্সড অ্যামাউন্ট 1 গ্রাম, অক্সিজেনের 1.333 গ্রামের সঙ্গে রিয়েক্ট করে তৈরি করছে কার্বন মনোক্সাইড। আবার অক্সিজেনের সেম অ্যামাউন্ট কার্বনের সেম অ্যামাউন্ট 1 গ্রামের সঙ্গে অক্সিজেনের 2.666 গ্রাম রিয়েক্ট করে তৈরি করছে কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ কার্বন 1 গ্রাম কার্বনের জন্য অক্সিজেন অ্যামাউন্টটা কী কী লেগেছে না 1.33 গ্রাম, আর একটা লেগেছে কি 2.66 গ্রাম। তাহলে এক্ষেত্রে অক্সিজেন দুটো অ্যামাউন্টের মধ্যে যে রেশিওটা হবে সেটা কি 1.333 ইন্টু 2.666 ইকুয়াল টু 1:2। এই 1:2 ইজ এ সিম্পল রেশিও। বোঝা গেছে বিষয়টা? দেখো আমরা যদি দেখি যে এস আর ও রিয়েক্ট করছে, এস আর ও রিয়েক্ট করে তৈরি করতে কি SO2 তৈরি করতে পারে, আবার SO3 তৈরি করতে পারে। ক্লিয়ার? এখন আমরা দেখে নেবো কি যে SO2 এর মধ্যে S:2O কত না 32:32 ইকুয়াল টু আমরা দেখতে পারি কি না 2:2। আবার SO3 এর মধ্যে কি আছে না এস আছে, S:2O আসছে কত 32:48 এগুলোটা আমরা কী বলতে পারি না 2:3। বোঝা গেছে? এখন দেখো এক্ষেত্রে সালফার একটা ফিক্সড অ্যামাউন্ট, এক্ষেত্রে 2, এক্ষেত্রে 2, এই 2 এর জন্য অক্সিজেনের যে ভেরিক মাসটা নিয়েছি তার রেশিওটা কী দাঁড়াচ্ছে না 2:3। এই 2:3 একটা কি সিম্পল রেশিও। বোঝা গেছে বিষয়টা? নেক্সট আসবো কি হাউ টু ফাইন্ড আউট দ্যাট দ্য ল স্টেটমেন্ট ফ্লোজ দি ল অফ মাল্টিপল প্রপোর্শন। ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করবে আমরা কী করে বুঝবো? এক্ষেত্রে কিছু ট্রিক আছে। ট্রিকটা কি দেয়ার উইল হ্যাভ মোর দেন ওয়ান কম্পাউন্ড। যেখানে তোমার কোয়েশ্চান দেওয়া থাকবে সেখানে কী থাকবে একের চেয়ে বেশি কম্পাউন্ড দেওয়া থাকবে। নাম্বার 2 কন্ডিশন কি অল দ্য কম্পাউন্ডস উইল হ্যাভ সেম এলিমেন্ট। যে কম্পাউন্ডটা থাকবে সেই কম্পাউন্ডগুলোর মধ্যে সেম এলিমেন্ট থাকবে। অর্থাৎ কন্ডিশনটা কীরকম হবে AB হতে পারে, AB2 হতে পারে, A2B হতে পারে, কম্পাউন্ড 2 এর থেকেও বেশি হতে পারে, 2টো হতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এলিমেন্টটা কী থাকবে সেম থাকবে। দেখো এরপর আমরা দেখে দেবো কি না লিমিটেশনস অফ ল অফ মাল্টিপল প্রপোর্শন, অর্থাৎ ল অফ মাল্টিপল প্রপোর্শনের লিমিটেশন কী আছে না বলা হচ্ছে নন স্টোইচিওমেট্রিক কম্পাউন্ডের ক্ষেত্রে এই লটা ফলো করবে না। বোঝা গেছে? এখন নন স্টোইচিওমেট্রিক কম্পাউন্ড কারা না যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে এলিমেন্টের অ্যাটমগুলো সিম্পল রেশিওতে থাকবে না। অর্থাৎ যদি একটা কম্পাউন্ডকে আমি AB বলি, এই এবির ক্ষেত্রে 1.7 2.9 হতে পারে, এইটাকে বলবো কি সিম্পল রেশিও নয়। কিন্তু যদি এটা A2B3 হয় তখন সেটাকে বলবো কি না সিম্পল হোল নাম্বার রেশিও। অর্থাৎ নন স্টোইচিওমেট্রিক কম্পাউন্ডের ক্ষেত্রে এলিমেন্টে যে অ্যাটমগুলো থাকে সেগুলো সিম্পল রেশিওতে থাকে না। ক্লিয়ার? অর্থাৎ এই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করবে না। ক্লিয়ার? যেমন মনে করো FeO এর ক্ষেত্রে এই লটা ফলো করবে না। নেক্সট দেখো, নেক্সট আমরা দেখে নেবো কি একটা প্রবলেম কি বলা আছে না কার্বন ফর্মস 2 oxides, one contains 27.7% carbon, another contains 42.86%. So that the data illustrate the law of multiple proportion. ক্লিয়ার? অর্থাৎ কার্বন অক্সিজেনের সঙ্গে রিয়েক্ট করেছে, দুটো কম্পাউন্ড তৈরি করেছে, দুটো অক্সাইড। এই দুটো অক্সাইড বলার পরে বলা হয়েছে কি যে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এই স্টেটমেন্টটা ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করছে না সেটা আমাকে চেক করে দেখতে হবে। তাহলে দেখো অক্সাইড এ, এই অক্সাইড এতে কার্বন কত আছে না কার্বন হচ্ছে 27.77। তাহলে 27.77 কার্বন হয়, অক্সিজেন কত হবে না 72.23। আবার অক্সাইড বিতে কার্বন কত আছে না 42.86, অক্সিজেন কত হবে অক্সিজেন হবে কত 57.14। ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছি কি প্রথম ক্ষেত্রে কার্বন 27.77, অক্সিজেন 72.23, আর দ্বিতীয় ক্ষেত্রে কার্বন 42.86, অক্সিজেন 57.14। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি দেখি যে C/2O সেক্ষেত্রে দেখতে পাবো কত না 3:8। দ্বিতীয় ক্ষেত্রে দেখব কি C/2O ইকুয়াল টু 3:4। বোঝা গেছে? তাহলে একটা পার্টিকুলার কার্বন অ্যামাউন্টের জন্য অর্থাৎ 3 জন্য অক্সিজেন লাগছে কত প্রথম ক্ষেত্রে 8, দ্বিতীয় ক্ষেত্রে
4, অর্থাৎ অক্সিজেনের দু ক্ষেত্রে রেশিওটা কত হয়ে যাচ্ছে 2:1। বোঝা গেছে? এই 2:1টা কি একটা সিম্পল রেশিও, এই জন্য এটা ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করবে। নেক্সট বলেছি কি যে among the following pairs of the compounds the one that illustrates the law of multiple proportion, এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, বলা হচ্ছে কি কোনটা ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করবে। আমরা কি দেখেছি না ল অফ মাল্টিপল প্রপোর্শনের ক্ষেত্রে দুটো কম্পাউন্ড হবে, দুটো কম্পাউন্ডের মধ্যে একই এলিমেন্ট থাকতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে কি আছে NH3 অ্যান্ড NCl3, নাইট্রোজেন কমন আছে কিন্তু এক্ষেত্রে হাইড্রোজেন আর ক্লোরিন কমন নয়, তাহলে এটা হবে না। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে H2SSO2, H2 এর ক্ষেত্রে এক্ষেত্রে HS কমন, ও আলাদা H আলাদা, এটাও হবে না। দ্বিতীয় ক্ষেত্রে দেখো Cu2 আর CuO, তাহলে এক্ষেত্রে CuO এক্ষেত্রেও CO, অর্থাৎ এটা ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করবে। নেক্সট CH2FeSO4, এটা সম্পূর্ণ আলাদা কম্পাউন্ড, এটা ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করবে না। নেক্সট আসছি আমরা কি না নেক্সট আসছি ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। দেখো ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনে কি বলা হচ্ছে, মনে করো A রিয়েক্ট করছে B এর সঙ্গে, তৈরি হচ্ছে কি AB, আবার AC এর সঙ্গে রিয়েক্ট করছে, তৈরি হচ্ছে কি AC। ক্লিয়ার? তাহলে A B এর সঙ্গে রিয়েক্ট করে যদি AB তৈরি করে, AC এর সঙ্গে রিয়েক্ট করে যদি AC তৈরি করে, এখন এরা যে রেশিওতে রিয়েক্ট করবে, যখন B অ্যান্ড C একে অপরের সঙ্গে রিয়েক্ট করবে, তখন সেই রেশিওটা কি হবে, এই রেশিওর মাল্টিপল হবে বা সমান হবে। বোঝা গেছে বিষয়টা? এটা আমি আরেকবার বলবো, ভালো করে বুঝাবো। কি বলেছে না, when two elements combine separately with a fixed mass of a third element, then the ratio of their masses in which they do so is either same or some number multiple of the ratio in which they combine with each other। বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে না, বিষয় দাঁড়াচ্ছে মনে করো তিনটা আমি এলিমেন্ট নিলাম A B অ্যান্ড C। ক্লিয়ার? A আর B রিয়েক্ট করে মনে করো তৈরি করলো AB, A আর C রিয়েক্ট করে মনে করলো তৈরি করলো AC। ক্লিয়ার? এখন A আর E টু B যদি ধরি, A E টু B, A আর C কি হলো A E টু C। ক্লিয়ার? যখন B এবং C রিয়েক্ট করবে, তখন এই BCর ক্ষেত্রে যে B E টু Cটা হবে, এই B E টু C রেশিওটা কী হবে, এই রেশিওর সঙ্গে সমান হবে বা এর কোনো সিম্পল ইন্টিজার হবে। বোঝা গেছে? এটা হচ্ছে কি না ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। দেখো এখানে আমরা কি দেখে নেবো না ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনের একটা এক্সাম্পল দেখে নেবো। মনে করো তিনটে এলিমেন্ট দিয়েছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা এলিমেন্ট মিলে তিনটা কম্পাউন্ড তৈরি করছে। কীরকমভাবে? কার্বন আর হাইড্রোজেন তৈরি করছে কি CH4, কার্বন আর অক্সিজেন তৈরি করছে কি CO2। ক্লিয়ার? এখন CH4 এর CH2OH কত আসছে 12:4 = 3:1। ক্লিয়ার? কার্বন ডাইঅক্সাইডের CH2O কত আসছে 12:32 = 3:8। ক্লিয়ার? তাহলে বলা হচ্ছে কি যে CH2H CH4 এ আছে 3:1, CH2O CO2 তে আছে 3:8। এখন যখন এই H আর O একসঙ্গে রিয়েক্ট করে কম্পাউন্ড তৈরি করবে, তখন তাদের রেশিওটা কী হবে, এই 1 আর 8 রেশিওর সঙ্গে সমান হবে বা তার কোনো মাল্টিপল হবে। তাহলে আমরা দেখে নেব H প্লাস O হলে তৈরি হয় কি না H2O। এই H2 এ কী থাকে 2 হাইড্রোজেন প্লাস 1 অক্সিজেন, অর্থাৎ এদের রেশিওটা হচ্ছে 2:16 = 1:8। এটাই হচ্ছে কি ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। দেখো একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল কি বলা হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন কম্বাইন্স উইথ 16 গ্রাম অক্সিজেন টু ফর্ম ওয়াটার অ্যান্ড 6 গ্রাম কার্বন টু ফর্ম মিথেন। ইন কার্বন ডাইঅক্সাইড 12 গ্রাম কার্বন আর কম্বাইন্ড উইথ 32 গ্রাম অক্সিজেন। দিস ফিগার্স ইলাস্ট্রেট দি ল। আমরা কি বললাম, এক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন রিয়েক্ট করে ওয়াটার তৈরি করছে, হাইড্রোজেন আর কার্বন রিয়েক্ট করে মিথেন তৈরি করছে, কার্বন আর অক্সিজেন রিয়েক্ট করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। বোঝা গেছে? তাহলে এটা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো করবে। দেখো এরপর আমরা দেখে নেব কি না, এরপর আমরা দেখে নেব গেলুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউম। ক্লিয়ার? গেলুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউমে কী বলা হচ্ছে না, বলা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার হোয়েন গ্যাসেস রিয়েক্ট উইথ ইচ আদার দে ডু সো ইন সিম্পল রেশিও অফ দেয়ার ভলিউমস অ্যান্ড ইফ দ্য প্রোডাক্টস আর অলসো ইন গ্যাসিয়াস স্টেট দ্য ভলিউমস অফ দ্য প্রোডাক্টস অলসো বিয়ার্স এ সিম্পল রেশিও উইথ দি ভলিউমস অফ দি রিয়াক্ট্যান্টস। অর্থাৎ তার মিনিংটা কী দাঁড়াচ্ছে, মনে করো A অ্যান্ড B রিয়েক্ট করছে, তৈরি করছে কি C অ্যান্ড D।
যদি এ আর বি গ্যাসিয়াস হয়, এ আর বি গ্যাসিয়াস হয়, তাহলে এই এ আর বি এর যে রেশিওটা, এই রেশিওটা কি হবে না সিম্পল রেশিও হবে, সিম্পল রেশিও হবে। আবার যদি প্রোডাক্ট এটাও যদি গ্যাসিয়াস হয়ে যায়, যদি এটাও গ্যাসিয়াস হয়, তখন এই রেশিওটা এই রেশিওর সঙ্গে সিম্পল রেশিও বিয়ার করবে, অর্থাৎ ওভারঅল রেশিও কি দাঁড়াবে A/B/C/D। এটাই হচ্ছে কি না গেলসাস ল অফ গ্যাসিয়াস ভলিউম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন কম্বাইন করছে অক্সিজেনের সঙ্গে, প্রডিউস করছে কি ওয়াটার। H2O গ্যাস কম্বাইন্স উইথ অক্সিজেন গ্যাস প্রডিউসেস H2O গ্যাস। বোঝা গেছে যে 2 ভলিউম হাইড্রোজেন রিঅ্যাক্টস উইথ 1 ভলিউম অক্সিজেন টু প্রডিউস 2 ভলিউম H2O। তাহলে এক্ষেত্রে H2 H2 এই রেশিওটা কী দাঁড়াচ্ছে না 2:1:2 দাঁড়াচ্ছে। বোঝা গেছে, এটা একটা সিম্পল রেশিও, অর্থাৎ এটা গেলসাস ল অফ গ্যাসিয়াস ভলিউম ফলো করছে। নেক্সট দেখো একটা আমরা প্রবলেম লিখে দেবো। সেই প্রবলেমটা কী বলা হচ্ছে না ফর দ্য গ্যাসিয়াস রিয়াকশন H2 + Cl2 2HCl if 40 ml of hydrogen completely reacts with chlorine then find out the required volumes of chlorine and volume of produced HCl। তাহলে এক্ষেত্রে রিয়াকশানটা কি না রিয়াকশানটা হচ্ছে H2 + Cl2 তৈরি হচ্ছে 2HCl। যেহেতু এটাও গ্যাস এটাও গ্যাস এটাও গ্যাস অর্থাৎ তিনটাই গ্যাস, আমরা বলতে পারি কি এদের রেশিওটা হচ্ছে কি H2 Cl2 HCl equal to 1:1:2, অর্থাৎ 1 ভলিউম হাইড্রোজেন রিঅ্যাক্টস উইথ 1 ভলিউম ক্লোরিন টু প্রডিউস 2 ভলিউম HCl। তাহলে এক্ষেত্রে আমার বলা আছে কি যে 40 ml অফ হাইড্রোজেন কমপ্লিটলি রিঅ্যাক্টস, তাহলে হাইড্রোজেনটা যদি 40 ml হয়, রেশিওটা হচ্ছে 1:1:2, তাহলে ক্লোরিনটা নিশ্চয়ই কত হবে 40 ml হবে, এবং HClটা হবে কত না 80 ml। বোঝা গেল বিষয়টা। নেক্সট যদি আমরা একটা প্রবলেম দেখে নিই, মনে করো দেওয়া আছে কি N2 + 3H2 তৈরি হচ্ছে 2NH3, এটাও গ্যাস গ্যাস গ্যাস। তাহলে হাইড্রোজেন এবং নাইট্রোজেন কম্বাইন করে অ্যামোনিয়া তৈরি করছে। এক্ষেত্রে রেশিওটা কি না 1 ভলিউম নাইট্রোজেন রিঅ্যাক্টস উইথ 3 ভলিউম হাইড্রোজেন টু প্রডিউস 2 ভলিউম অ্যামোনিয়া, অর্থাৎ এদের রেশিওটা দাঁড়াচ্ছে 1:3:2। আমাকে যদি বলে দেওয়া থাকে যে একটা পার্টিকুলার ভলিউমের নাইট্রোজেন দেওয়া আছে, আমি বলে দিতে পারবো যে এই পার্টিকুলার ভলিউম অফ নাইট্রোজেনের জন্য কত ভলিউম হাইড্রোজেন প্রয়োজন হবে বা কত ভলিউম অ্যামোনিয়া প্রডিউস হবে। বোঝা গেছে। নেক্সট আসছে আমরা অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রো লতে কী বলা হচ্ছে না অ্যাভোগাড্রো লতে বলা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস কন্টেন্স ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। অর্থাৎ যদি টেম্পারেচারের প্রেসারটা ফিক্সড থাকে, তাহলে গ্যাসের প্রকৃতি যাই হোক না কেন ভলিউম যদি সেম থাকে, সেই সেম ভলিউমের মধ্যে সেম নাম্বার অফ মলিকিউলস থাকবে। তাহলে আমরা বলতে পারি কি যে ভলিউম সেম, ভলিউম ইকুয়াল মলিকিউলস ইকুয়াল হবে। কন্ডিশনটা কি না অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ টেম্পারেচার প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে গ্যাসের নেচার যাই হোক না কেন তার ভলিউম যদি সেম থাকে, সেম নাম্বার অফ মলিকিউলস থাকবে। বিষয়টা কীরকম না মনে করো আমার দেওয়া আছে কি হাইড্রোজেন নাইট্রোজেন ক্লোরিন, এই তিনটা গ্যাস মনে করো দেওয়া আছে, নাইট্রোজেন হাইড্রোজেন ক্লোরিন, এই তিনটা গ্যাসের নেচার সম্পূর্ণ আলাদা। কিন্তু আমাকে যদি বলে দেওয়া থাকে যে এর ভলিউম ভি, এর ভলিউম ভি, আবার এর ভলিউম ভি, অর্থাৎ তিনজনেরই ভলিউম ভি দেওয়া থাকে, তাহলে আমি বলে দিতে পারবো কি যে হাইড্রোজেন ক্লোরিন এবং